Hello everyone, welcome to online physics Adda. I am Shubhadeep Sarkar, your physics faculty. So let's start. আমরা আজকে স্কেলার অ্যান্ড ভেক্টর চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরু করব আমরা একটা প্রবলেম দিয়ে। তো প্রবলেমটা দেখো কি আছে। তো প্রবলেম নাম্বার 1, প্রথম প্রবলেম আমাদের কি দিয়েছে, বলছে দেখো প্রদত্ত এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ও বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এর উপর লম্ব একক ভেক্টরের মান নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইওর এক্সাম পারপাস। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। তো এই অঙ্কটা কিভাবে আমরা সলভ করব, তার আগে একটা কথা বলি। এখানে অঙ্কটার মধ্যে লেখা আছে এই দুটি ভেক্টরের ওপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো আমরা লম্ব একক ভেক্টরকে আমরা এভাবে ভাঙতে পারি যে প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে আমরা এ ভেক্টর ও বি ভেক্টর এদের দুজনের ওপর লম্ব যে ভেক্টরটি আছে সেই ভেক্টরটির মান আগে বার করব। তারপর সেই লম্ব ভেক্টরটির যে একক ভেক্টর হবে তার মান আমরা বার করব। তো প্রথমে এ ভেক্টর ও বি ভেক্টরের উপর লম্ব ভেক্টর বার করার ফর্মুলা কি না, আমরা জানি যে এ ভেক্টরকে বি ভেক্টর দিয়ে যদি ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে যে ভেক্টর তৈরি হবে সেটি হলো এ ভেক্টর ও বি ভেক্টরের উপর লম্ব হবে। তাই ফার্স্ট অপারেশন আমরা কি করব না, এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করব। তো আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এবং এটার লেখার নিয়মও তোমরা জানো। তো সেটার ফর্মে লিখলে আমাদের দেখো আমি সাজিয়েছি কি করেছি, দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ওপরে হেডিংয়ে হয় এবং সেখানে প্রথমে এ আছে মানে আই এর সহগ জে এর সহগ এবং কে এর সহগ 2, 1 এবং -1 পরপর আমরা লিখেছি। এটা এর, তার তলায় বি ভেক্টরে আই ক্যাপ জে ক্যাপ ও কে ক্যাপ উভয়ের সহগগুলো চিহ্ন সহ আমি এখানে লিপিবদ্ধ করেছি। এর পরের রুলটা তোমরা নিশ্চয়ই জানো যারা ক্রস প্রোডাক্ট করেছো। কি রুল ছিল দেখো, আমরা এটা করলে কি আসছে, প্রথমে ছিল কার অপারেশন আই ক্যাপ, তো শুরুতে আই ক্যাপ লিখেছি, আই ক্যাপ বরাবর রো এবং কলাম ক্যান্সেল হয়ে যাবে। হওয়ার পর কি হবে, এই যে অপারেশনটা আছে এই অপারেশনটা আমরা করেছি, তারপর মাইনাস দিয়ে জে ক্যাপের অপারেশন, তারপর প্লাস দিয়ে কি হচ্ছে কে ক্যাপের অপারেশন আমরা করেছি। তো ক্রস প্রোডাক্ট করতে তোমরা নিশ্চয়ই জানো, তো ক্রস প্রোডাক্টের ফর্মুলাতে আমরা এটা করেছি। এবং ফাইনালি এটাকে যখন আমরা সলভ করলে আমাদের কি আসবে, দেখো আমাদের করলে আসছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা আমাদের আসছে অ্যান্সারে। তো আমরা এ ক্রস বির মান এখানে ডিটারমিন করে নিলাম। তো এ ক্রস বি করে আমরা যেটা পেলাম এই 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, এটি হলো সেই ভেক্টরটি যে এ ভেক্টর এবং বি ভেক্টরের ওপর লম্ব। এখন প্রশ্ন আসছে এই যে লম্ব ভেক্টরটা পেলাম এর একক ভেক্টর বার করতে। তো একক ভেক্টর বার করার ফর্মুলা আমরা সবাই জানি কি না, যে কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এ ক্রস বি করে যে ভেক্টরটা পেলাম তার পরম মান আগে তাহলে আমরা নির্ণয় করি। তাহলে পরম মান নির্ণয় করতে গেলে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। দেখো মড এ ক্রস বি তার মানে কি রুট ওভার এ ক্রস বি আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগ আছে -3, তাহলে -3 স্কোয়ার প্লাস কে এর সহগের কত আছে +1, তাহলে তার স্কোয়ার। তো এইটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে √14। তার মানে মড এ ক্রস বি তার পরম মান আমরা পেয়ে গেলাম। সুতরাং এবার আমাদের এই প্রদত্ত দুটি ভেক্টরের উপর লম্ব ভেক্টর বার করা আমাদের খুব সহজ। কি না, মড এ ক্রস বি আমরা পেয়েছি √14, তাহলে এ ক্রস বিকে মড এ ক্রস বি যদি ভাগ করে দিই তাহলেই আমরা এ ভেক্টর ও বি ভেক্টরের ওপর লম্ব একক ভেক্টর পাবো। তাহলে সেটাকে করলে আমাদের এইরকমই অ্যান্সার দাঁড়াবে। দেখো তাহলে একক ভেক্টরকে আমরা এন ক্যাপ দিয়ে লিখেছি, তাহলে এন ক্যাপ ইকুয়াল টু কত হচ্ছে না এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মড এ ক্রস বি, করলে কত হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √14। ক্লিয়ার? আশা করি অঙ্কটাতে তোমাদের কোনো প্রবলেম হয়নি। এই ধরনের অঙ্ক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, সো নেক্সট স্লাইড আমরা সুইপ করছি। তো এবার এই পার্টিকুলার পোর্শনে আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান শেয়ার করব। কি ইনফরমেশান, অনেক সময় দেখা যায় যে দুটো ভেক্টর হয়তো তোমাকে বলে দিয়েছে, লাইক এ ভেক্টর এবং বি ভেক্টর ইন দ্য ফর্ম আই জে কে, এই ফর্মে তোমরা যেভাবে দেখে আসছো ওই ফর্মে তোমাদের বলে দিয়েছে। এখন প্রশ্নটা কি থ্রো করছে, প্রশ্নটা এরকম দিচ্ছে দেখো যে বি ভেক্টরের এ ভেক্টর স্কেলার উপাংশ কি বি ভেক্টরের অভিমুখে
এ ভেক্টরের স্কেলার উপাংশ, এটা তোমাদেরকে নির্ণয় করতে দিচ্ছে। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। প্রশ্নটা কি দিচ্ছে না, প্রশ্ন দিচ্ছে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ কত হবে। তাহলে এই ধরনের প্রশ্ন যদি দেয় যে কোনো একটা ভেক্টরের অভিমুখে অন্য একটি ভেক্টরের উপাংশ কত হবে, তার ফর্মুলা কি? খুব সিম্পল ফর্মুলা হলো, যে দুটি ভেক্টরের কথা বলা হচ্ছে তাদের দুজনকে আমরা ডট প্রোডাক্ট করব। মনে রাখবে, তাহলে যে দুটি ভেক্টরের কথা বলা হচ্ছে তাদেরকে আমরা কি করেছি দেখো, ডট প্রোডাক্ট। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের ডট প্রোডাক্ট করেছি, এ ডট বি, ডিভাইড বাই কি করেছি না, যে ভেক্টরের অভিমুখে তোমাকে বার করতে দেবে, আবার ভালো করে বলছি, যে ভেক্টরের অভিমুখে তোমাকে স্কেলার উপাংশটা বার করতে দেবে সেই ভেক্টরটির পরম মান নিচে লিখতে হবে। তাহলে ক্লিয়ার? তাহলে এখানে প্রশ্ন দিয়েছিল বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ, তার মানে প্রথমে যে দুটি ভেক্টর বলবে তাদের ডট প্রোডাক্ট, ডিভাইড বাই কি করব না, যে ভেক্টরের অভিমুখে দিয়েছে তার পরম মান নিচে ভাগ করার সময় লিখতে হবে। তো এখানে বি ভেক্টরের অভিমুখে চেয়েছিল, তাই মড বি দিয়ে আমরা ভাগ করেছি। এখন তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে স্যার এ ভেক্টরের অভিমুখে যদি বি ভেক্টরের স্কেলার উপাংশ বার করতে দেয় তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কি করব, ওপরে তো এ ডট বি করতেই হবে, কিন্তু নিচে কি করব, তাহলে এ ভেক্টরের অভিমুখে বার করতে মানে নিচে তখন আমরা মড এ দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার? তো এই ফর্মুলাটাতে তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি। সিমিলারলি এই প্রশ্নটা তোমাকে স্কেলার উপাংশ বার করতে দিয়েছে, কিন্তু পরীক্ষায় যদি তোমাকে বলে যে ভেক্টর উপাংশ বার করতে, যে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরে ভেক্টর উপাংশ কিভাবে বার করবে, তাহলে তোমরা কিভাবে করবে? খুবই সিম্পল ব্যাপার, যা করেছো হুবাহু সেম থাকবে, খালি এক্সেস কি করতে হবে না, এক্সেস তোমাকে করতে হবে ওপরে তুমি যে এ ভেক্টর ডট বি ভেক্টর বার করেছিলে তার সঙ্গে একটা বি ভেক্টরকে গুণ করতে হবে এবং তার যে পরম মান মড বি সেটা দিয়ে পুনরায় তাকে ভাগ করতে হবে। অর্থাৎ তুমি স্কেলার উপাংশ যা পেয়েছিলে তাই থাকবে, এর সাথে আলাদা করে ইনটু মাল্টিপ্লাই কি করতে হবে না, যে ভেক্টরের অভিমুখে তোমাকে বার করতে বলেছে উপাংশ সেই ভেক্টর ডিভাইড বাই তার পরম মান, অর্থাৎ বি ভেক্টর বাই মড বি, এটা দিয়ে তোমাকে স্কেলার উপাংশটাকে গুণ করে দিতে হবে। অর্থাৎ এ ডট বি বাই বি তো মড বি ছিলই, আমি এক্সেস গুণ করছি কত না বি ভেক্টর বাই মড বি, তাহলে গুণ করলে এরকমই হচ্ছে এ ডট বি ইন্টু বি ভেক্টর বাই মড বি, নিচে অলরেডি একটা মড বি ছিল এবং আর একটা মড বির সাথে গুণ হয়ে কত হচ্ছে মড বি স্কোয়ার। ওকে, তাহলে এই ধরনের প্রবলেম যদি আমাকে নিউমেরিক্যাল করতে দেয় তো আমরা খুব সহজেই এ ডট বি বার করব এবং মড বি বার করলে আমরা সলভ করে ফেলতে পারবো। ক্লিয়ার? তো আশা করি এটাতেও তোমাদের কোনো প্রবলেম নেই। সো নেক্সট আমরা সুইফট করছি আমাদের প্রবলেম নাম্বার 2তে। আবার একটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম এবার তোমাদের সাথে ডিসকাস করব। এই যে প্রবলেমটি এটা বহুবার পরীক্ষায় এসছে এবং খুব ভালো করে তোমরা একটা প্র্যাকটিস করবে। সো এই প্রশ্নে সামান্য একটু আমার টাইপিং মিস্টেক আছে, আমি মুখে বলছি, তোমরা যখন নোট করবে কোশ্চেনটা একটু কারেক্ট করে নেবে। তো কোশ্চেন কি দিয়েছে দেখো, বলছে প্রমাণ করো কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা সূচিত হলে, এই জায়গাটাই কারেকশান হবে, যথাক্রমে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা সূচিত হলে সামান্তরিকটির ক্ষেত্রফল হবে মড অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি এর মডিউলাসের সঙ্গে সমান হবে কি না একটা সামান্তরিকের ক্ষেত্রফল। তো এটা ভারী মজার প্রবলেম। তো কিভাবে আমরা এটাকে সলভ করব দেখো। তো আমাকে যখনই একটা সামান্তরিকের কথা বলা হয়েছে তাহলে আমি শুরুতে একটা সামান্তরিক কল্পনা করতেই পারি। দেখো আমি যে চিত্রটা এখানে এঁকেছি সেই চিত্রে দেখো ও পি, দেখো ও পি কিউ আর একটা সামান্তরিক আমরা এখানে নিয়েছি। এই ওপি কিউ আর সামান্তরিকের ওপি বাহু এবং ও আর বাহু যথাক্রমে দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টরকে প্রকাশ করেছে এবং আমরা সেটাই এখানে নোট করে দিয়েছি। ক্লিয়ার? আমি সুবিধার্থে কি করেছি যে আমি এখানে আর এবং পি এই যে কর্ণটা, এই কর্ণটাকে আমি এখানে যুক্ত করেছি। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কেন আপনি কর্ণটা যুক্ত করলেন? তার একটাই কারণ, দেখো আমি যেইমাত্র সামান্তরিকের কর্ণটাকে যুক্ত করলাম সামান্তরিকটা ইকুয়ালি দুটো সিমিলার বা সদৃশ ত্রিভুজে ভাগ হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। ও পি আর এবং পি কিউ আর
এই দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। এবং ভালো করে লক্ষ্য করো, এই দুটো ত্রিভুজই সিমিলার ট্রায়াঙ্গেল। তার মানে আমরা যদি কোনোভাবে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে বার করতে পারি, তাহলে তাকে আমরা 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। ক্লিয়ার? সেই জন্য আমি কি করেছি, সামান্তরিকটাকে দুটি ত্রিভুজে ভেঙে নিলাম। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি, তাহলে আমরা এই জিনিসটা লিখতেই পারি যে ওপি কিউআর সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান 2 গুণ ত্রিভুজ ওপিআর, অর্থাৎ এই যে ত্রিভুজটা ওপিআর এর ক্ষেত্রফল আমরা বার করব। ওকে, এখন প্রশ্নটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ওপিআর যদি আমরা ট্রায়াঙ্গেল নিই, তাহলে আমরা এর উচ্চতা এখানে দেওয়া নেই, তাহলে উচ্চতা আমরা এখানে অঙ্কন করেছি কি না, দেখো আর বিন্দু থেকে ওপির ওপর আমরা আরএস লম্ব অঙ্কন করেছি, তাই তো? অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা এখানে হচ্ছে অ্যাঙ্গেল ও এস আর বা আর এস ও, এটা কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি আমরা অঙ্কন করেছি। তাহলে এটাই হলো ওপিআর ত্রিভুজের উচ্চতা হয়ে গেছে আরএস। তো আমরা খুব সহজেই এখন এর ক্ষেত্রফল বার করতে পারি না, ক্ষেত্রফলের ফর্মুলা আমরা লিখতে পারি। তাহলে ত্রিভুজ ওপিআর এর ক্ষেত্রফল হাফ গুণ ওপি গুণ আরএস। তাহলে দেখো 2 এবং হাফ এরা দুজন ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে হয়ে গেলে কত পড়ে থাকছে না, পড়ে থাকছে দেখো ওপি ইন্টু আরএস, এই অংশটা পড়ে থাকছে। এখন খুব মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, ওপি যে বাহুটা রয়েছে, ওপি বাহুটা এ ভেক্টরের পরম মানকে নির্দেশ করছে, তাই ওপির মান আমরা জানি। কিন্তু আরএস যে বাহুটা রয়েছে উচ্চতা, সেটা তো সামান্তরিকের অংশ নয়। তাহলে এই সামান্তরিকের যে বাহুর অংশ নয় যাকে, তাকে তো আমাদের অঙ্কে রাখলে চলবে না, তাহলে তাকে আমাদের সাবস্টিটিউট করতে হবে। এমন কিছুকে দিয়ে সাবস্টিটিউট করতে হবে যার মান আমরা জানি। তো দেখো এই ত্রিভুজের মধ্যে ও আর এমনই একটি বাহু, যেই বাহুটা ও আর এস, এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, এই ত্রিভুজের অংশ। তাহলে এ ও আর এস যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই ত্রিভুজের এইটা যদি 90 ডিগ্রি হয় অ্যাঙ্গেল এসটা, তাহলে তার অপরের দিকে যে কোণ, সেই কোণটা কত হবে, থিটা। আমরা দেখো এটাকে থিটা বলেই নির্দেশ করেছি। এবং এটা যদি থিটা কোণ হয়, সূক্ষ্মকোণ, তাহলে আর একটা কথাও তোমরা দেখে রাখো, এ ভেক্টর ও বি ভেক্টর, এ ভেক্টর ও বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে, তাহলে থিটা আমরা লিখতে পারি। এখন ও এস আর বা ও আর এস, এই যে ট্রায়াঙ্গেলটা, এটা সমকোণী ত্রিভুজ। তাই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যদি লম্বকে যদি কোনোভাবে আমরা সাবস্টিটিউট বা এলিমিনেট করতে চাই, তাহলে আমাদের দুজন ফর্মুলা কাজে লাগতে পারে, একটা সাইন একটা ট্যান। এখন ট্যান মানে কি হয়, লম্ব বাই ভূমি। তুমি দেখো আমি যদি এই ত্রিভুজের থেকে ট্যান থিটা বার করতাম, তাহলে লম্ব বাই ভূমি আসতো, ভূমি মানে ওএস। আমরা তো ওএস এর মান জানি না, তাই আমরা ট্যানের ফর্মুলা ইউজ করতে পারবো না। তাই আমরা কার ফর্মুলা ইউজ করব, সাইনের ফর্মুলা ইউজ করব। দেখো তাহলে ট্রায়াঙ্গেল ও আর এস থেকে আমরা কি পাই, সাইন থিটা। সাইন থিটা মানে কত, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আছে তোমাদের আর এস, আর অতিভুজ কত আছে ও আর। তাহলে আর এস বাই ও আর লিখেছি দেখো। তাহলে আর এস ইকুয়াল টু কত হচ্ছে, ও আর সাইন থিটা। ক্লিয়ার? তাহলে আর এস এর ভ্যালুটা আমাদের চেনা বাহু দিয়ে পেয়ে গেলাম। এখন আমরা আর এস এর জায়গায় আর এস এর ভ্যালুটা যদি সাবস্টিটিউট করি, তাহলে দেখো কি আসছে, ওপি ইন্টু ও আর সাইন থিটা। এবার ওপি মানে এ ভেক্টরের পরম মান, ও আর মানে বি ভেক্টরের পরম মান, এবং সাইন থিটার মতন বসলো। তো এই ফর্মুলাটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো যে এ ভেক্টর ও বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে তার যদি পরম মান নেওয়া হয় মড, তারই ভ্যালু হয় এ বি সাইন থিটা। তাহলে আমরা এ বি সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি মডিউলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ক্লিয়ার? তো এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, এবং এটাকে আমরা সুন্দরভাবে প্রমাণ করলাম। ওকে, তো আশা করি এই প্রবলেমটাতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তো নেক্সট আমরা যে সেশনটা আলোচনা করব, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান, যে তোমাকে যদি কখনো দুটো ভেক্টর বলে দেয়, ধরো এ ভেক্টর ও বি ভেক্টর, দুটো আলাদা আলাদা ভেক্টর বলে দিল ইন দ্য ফর্ম আই জে কে দিয়ে, তোমাকে যেরকম অঙ্কে করো সেরকম বলে দিল। এখন প্রশ্নটা দিল যে এই দুটি ভেক্টর কি সমান্তরাল, অর্থাৎ দুটো ভেক্টর বলে দিয়ে তারা কি সমান্তরাল, এটা যদি প্রশ্ন করে তুমি কিভাবে চেক করবে? মনে রাখবে দুটি ভেক্টর একমাত্র সমান্তরাল হওয়ার একটাই শর্ত আছে, কি, দুটি ভেক্টরের আই ক্যাপ এদের সহগ এর অনুপাত
জে ক্যাপের সহগের অনুপাত এবং দুটি ভেক্টরের কে ক্যাপের যে সহগ তাদের অনুপাত এরা পরস্পরের সাথে কি হবে, সমান হবে। ক্লিয়ার হয়েছে? আবার বলছি, দুটি ভেক্টর পরস্পরের সাথে সমান্তরাল তখনই হবে যদি দুটি ভেক্টরের আই ক্যাপের সহগের অনুপাত, জে ক্যাপের সহগের অনুপাত এবং কে ক্যাপের সহগের অনুপাত তিনটে সমান হবে। তো আমরা ফর্মুলাটা এখানে তোমাদের কাছে লিখে দিয়েছি কি, যে আই ক্যাপের সহগ কত হয়, এ এক্স এবং বি এক্স এদের অনুপাত, জে ক্যাপের সহগ হয় এ ওয়াই আর বি ওয়াই এদের অনুপাত, এবং কে ক্যাপের সহগ কত, এ জেড ও বি জেড এদের অনুপাত কি হবে, পরস্পর সমান হবে। ক্লিয়ার? তো এরকম যদি তোমাদের কাছে কোনো অঙ্ক আসে তোমরা খুব সহজেই এনকাউন্টার করতে পারবে। তবে হ্যাঁ, একটা বিষয় মনে রাখতে হবে, সেটা আমি নিচে বলে দিয়েছি। দেখো, যখনই তোমরা অঙ্ক থেকে আই ক্যাপের সহগের অনুপাত, জে ক্যাপের সহগের অনুপাত ও কে ক্যাপের সহগের অনুপাতকে লিখবে, অবশ্যই চিহ্ন সমেত সহগগুলোকে নেবে। অর্থাৎ কোনো জায়গায় যদি -3 থাকে তো মাইনাসটাকে পিক করবে, -3 করবে। এটা যেন মাথায় থাকে, ভুল যেন না হয়। ক্লিয়ার? তো এটাই হলো দুটি ভেক্টরে পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। এখান থেকে কিছু নিউমেরিক্যালস প্রবলেম পরীক্ষায় আসে। ওকে, এবার আমাদের এই চ্যাপ্টারে আর একটা খুব মজার টপিক আমরা এবার আলোচনা করব, সেটা হলো আপেক্ষিক গতিবেগ। ইংরেজিতে এই আপেক্ষিক গতিবেগকে বলা হয় রিলেটিভ ভেলোসিটি। তো প্রশ্নটা প্রথমেই আসবে, আপেক্ষিক কথাটার অর্থ কী, বা রিলেটিভ এই কথাটি বা অর্থ কী? তো আমি তোমাদের কতগুলো সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো একটা দৌড় প্রতিযোগিতায় যে প্রথম হলো তাকে আমরা ফার্স্ট কেন নির্বাচিত করলাম? তার কারণ হলো সে বাকি যেসব প্রতিযোগী ছিল তাদের সাপেক্ষে প্রথমে দৌড়েছে, তাই সে প্রথম। অর্থাৎ যে দ্বিতীয় হয়েছে সে প্রথম জনের সাপেক্ষে দ্বিতীয় হয়েছে, আবার যে প্রথম হয়েছে সে দ্বিতীয় সাপেক্ষে গতিতে এগিয়ে ছিল বলে সে প্রথম হয়েছে। সিমিলারলি একটা জিনিস তুমি লক্ষ্য করবে যে পৃথিবীতে প্রত্যেকটি বস্তুরই স্থিতি বা গতিশীল অবস্থা আমরা কারুর না কারুর সাপেক্ষে বিচার করে থাকি। ধরো আমি যে বসে আছি, তাহলে আমি কারুর সাপেক্ষে স্থির, আমাকে স্থির দেখছো মানে আমি কারুর সাপেক্ষে স্থির। তাই পৃথিবীতে প্রত্যেকটি বস্তুর গতি কারুর না কারুর সাপেক্ষে আমরা বিচার বিবেচনা করে থাকি। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যে কোনো একটি বস্তুর বেগ যদি আমরা অপর বস্তুর বেগের সাপেক্ষে যদি আমরা বিচার করে থাকি, তখনই আমরা প্রথম বস্তুর বেগকে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগ বলে থাকব। তাই এই আপেক্ষিক বেগের বা আপেক্ষিক গতিবেগের একটা সংজ্ঞা যদি আমরা দিতে চাই, তাহলে আমরা এভাবে দিতে পারি যে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগকে প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির আপেক্ষিক বেগ বলা হয়। ওকে, তার মানে কি? খুব সিম্পল কথা, আমরা দুটি বস্তু আছে, আমরা যদি এটাকে এ বস্তু নিই, এটাকে ধরো বি বস্তু নিই, তাহলে এর সাপেক্ষে আমরা এর বেগ যদি গণনা করি তাহলে এর আপেক্ষিক বেগ বলবো, আবার এই বস্তুর বেগের সাপেক্ষে যদি এর বেগকে নিই আমরা, তাহলে এর সাপেক্ষে এই বস্তুর আপেক্ষিক বেগ বলবো। তাহলে পৃথিবীতে স্থিতি বা গতিশীল অবস্থা সর্বদা কি হয়, কোনো না কোনো বস্তুর গতির সাপেক্ষেই বোঝানো হয়, স্থিতি বা গতি যাই হোক না কেন, একেই আমরা আপেক্ষিক গতি বলে থাকি। এখন এই আপেক্ষিক গতিবেগ সম্বন্ধে যখন পড়লাম, তাহলে আপেক্ষিক গতিবেগ কিভাবে নির্ণয় করা হয় এটা আমাদের শিখতে হবে। খুব সহজ জিনিস। তো আপেক্ষিক গতিবেগ নির্ণয় করার জন্য একটা ট্রিক বা চালাকি আমরা তোমাদের সাথে ডিসকাস করব। কি? দেখো, প্রথমেই বলি যে আপেক্ষিক বেগ করতে গেলে আমাদের দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। প্রথম জিনিস কি না, প্রথম জিনিস হলো এক্ষেত্রে আমরা দুটি বস্তুর বেগকে কনসিডার করব। একটি বস্তুর বেগ এক্স অক্ষ বরাবর ধরবো, আর একটি হলো ওয়াইয়ের দিক বরাবর ধরবো। তাহলে একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর ধরবো। দেখো, আমরা এবার একটা চিত্রের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি পি ওপি বরাবর এ বস্তুটা, অর্থাৎ এক্স অক্ষের দিকে ওপি বরাবর এ বস্তুটা ভি এ গতিবেগ নিয়ে অগ্রসর হয়েছে। সিমিলারলি ওয়াই অক্ষের দিকে ও কিউ বরাবর বি বলে একটি বস্তু অগ্রসর হয়েছে, না কত বেগে, ভিবি বেগে অগ্রসর হয়েছে। ক্লিয়ার? তাহলে কি হলো ব্যাপারটা, ওপি বরাবর অর্থাৎ এক্স অক্ষের দিকে এ বস্তুটি ভি এ বরাবর গতিশীল হয়েছে এবং ভিবি বেগ নিয়ে বি বস্তুটি ওয়াই অক্ষের দিকে গতিশীল হয়েছে। এবং দেখো, এ বস্তু ও বি বস্তুর বেগ পরস্পরের সাথে তারা থিটা কোণে আনত। দেখো, এই থিটা কোণে আনত আমরা এখানে ইন্ডিকেট করে দিয়েছি ছবিতে। এখন প্রশ্ন হলো
যে তাহলে আমরা কি করে আপেক্ষিক বেগের মানটা নির্ণয় করব। তো এর জন্য কতগুলো ট্রিক আছে, ট্রিকটা তোমাদের বলছি, মন দিয়ে শুনবে। যখনই আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব তখন সর্বদা মাথায় রাখবে এক্স অক্ষ বরাবর যে বেগটাকে আমরা নিয়েছি, এক্স অক্ষ দিকে যে বেগটাকে আমরা নিয়েছি সেই বেগের সমান ও বিপরীত করে আমরা এক্স অক্ষের ঋণাত্মক দিকে অঙ্কন করব। অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে যে ভেক্টরটা রয়েছে আমরা তার সমান ও বিপরীত করে ঋণাত্মক দিকে অঙ্কন করব। তাহলে করলে আমরা এইরকমই একটি ছবি পেতে পারি। দেখো এখানে ওপি বরাবর ভিএ ছিল, তাহলে ওপি বরাবর ভি এর সমান ও বিপরীত করে আমরা মাইনাস ভিএ এখানে অঙ্কন করেছি। কোণ বরাবর না ঋণাত্মক এক্সের দিকে, এবং তার নাম দিয়েছি ওপি ড্যাশ। ক্লিয়ার? তাহলে এটাই প্রথম ট্রিক। আপেক্ষিক বেগ নির্ণয় করতে দিলে সর্বদা এক্স অক্ষের দিকের বস্তুর বেগের সমান ও বিপরীত ভেক্টর আমাকে অঙ্কন করতে হবে। এরপর তোমরা লক্ষ্য করো, এইবার আমরা যদি এই পি ড্যাশ আর কিউ এর কথা ভাবি, আমরা এর ওপি ড্যাশের সমান্তরাল করলে এখানে একটি ডটেড লাইন যদি অঙ্কন করি এবং ও কিউ এর সমান করে যদি আমরা পি ড্যাশের সঙ্গে যদি একে যুক্ত করে দিই, আর বিন্দু নাম দিই, তাহলে দেখো ও কিউ আর পি ড্যাশ, ও কিউ আর পি ড্যাশ একটি সামান্তরিক তৈরি হয়েছে। যে সামান্তরিকের ও বিন্দু সংলগ্ন দুটি বাহু ও কিউ আর ও পি ড্যাশ দুটি ভেক্টরের মান ও দিককে প্রকাশ করছে। ভালো করে লক্ষ্য করো, এই যে সামান্তরিকটা ও কিউ আর পি ড্যাশ, এর ওপি ড্যাশটা মাইনাস ভিএ ভেক্টর এবং ও কিউ ড্যাশটা ভিবি ভেক্টরের মান ও দিককে প্রকাশ করছে। তাহলে সামান্তরিক সূত্র বলছে তাহলে এই দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণই কি হবে? এই দুটি ভেক্টরের লব্ধির মান। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা কর্ণ হিসাবে ও আর কে ডিনোট করেছি এবং ও আরই হবে ভিবি ও ভি এর লব্ধি, যাকে আমরা আপেক্ষিক বেগ বলবো। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে কি বললাম? যাকে আমরা আপেক্ষিক বেগ বলবো। তার মানে এই যে দুটি ভেক্টর আমরা দেখলাম মাইনাস ভিএ এবং ভিবি ভেক্টর, এদের লব্ধি যে হবে সেই হবে আপেক্ষিক বেগ। তাহলে আমরা কি দেখলাম না, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ। অর্থাৎ আমরা এখানে কি পেলাম যে এক্স অক্ষ বরাবর প্রগতিশীল যে এ বস্তু তার সাপেক্ষে এই যে বি বস্তু তার আপেক্ষিক বেগ কত হবে না, আপেক্ষিক বেগ কত হচ্ছে ভিবি এ। দেখো যার আপেক্ষিক বেগ হবে তার নামটাকে আমরা আগে লিখবো, যেহেতু বি বস্তুর আপেক্ষিক বেগ তাই আমরা ভিবি লিখেছি, আর যার সাপেক্ষে করছি তাকে আমরা পরে লিখবো। তাহলে বি বস্তুর আপেক্ষিক বেগ এ বস্তুর সাপেক্ষে আমরা কত লিখবো? ভিবি এ। ক্লিয়ার? তো আমরা কিভাবে এর পরম মানটা নির্ণয় করব? তো দেখো ভেক্টরের সামান্তরিক সূত্র বলো বা ত্রিভুজ সূত্র বলো, ভেক্টরে দুটি ভেক্টরের লব্ধি ফর্মুলা তো কখনো বদলায় না। তাহলে লব্ধি ফর্মুলা কি থাকে না, লব্ধি ভেক্টর আর ইকুয়াল টু হয় √ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা আমাদের লব্ধি ফর্মুলা। তাহলে এক্ষেত্রে তোমরা দেখো, এক্ষেত্রে তোমাদের দুটি ভেক্টর কে কে কাদের মধ্যে আপেক্ষিক বেগ হয়েছে, এটা কিন্তু সবাই ভুল করে না। হয়েছে কত? মাইনাস ভিএ এবং ভিবি, এদের মধ্যে হয়েছে। তাই এখানে প্লাস ভি এর এই পোর্শনটাকে আমরা টাচই করব না, দেখবই না। আমরা জাস্ট দেখবো কি মাইনাস ভিএ এবং ভিবি এই দুটোর মধ্যে ভেক্টরের মধ্যে লব্ধি। তাহলে ফর্মুলা কি হবে? সিম্পল আমাদের এই ফর্মুলাটাই হবে। কি হচ্ছে দেখো, তাহলে লব্ধি বেগ বা যেটাকে আমরা আপেক্ষিক বেগ কত হচ্ছে, ভিবি এ ইকুয়াল টু ওয়ার ইকুয়াল টু √ ভি স্কোয়ার, অবভিয়াসলি মাইনাস ভি এর হোল স্কোয়ার ভি স্কোয়ারই হয়, ভিবি স্কোয়ার প্লাস প্লাস 2ab, তো 2va ইন্টু ভিবি ইন্টু কস অফ থিটা। থিটা মানে অ্যাঙ্গেল। প্রশ্নটা হলো কার কার মধ্যে অ্যাঙ্গেল, না যে দুটি ভেক্টরের লব্ধি বার করেছি। তাহলে তোমরা কার কার মধ্যে লব্ধি বার করেছো? দেখো মাইনাস ভিএ এবং ভিবি। এটা কিন্তু সবাই ভুল করে, সবাই ভিএ কে ভাবে না। তোমরা কাদের লব্ধি করেছো? মাইনাস ভিএ আর ভিবি। তাহলে এবার দেখো মাইনাস ভি আর ভিবির মধ্যে কোণ কত না, দেখো এই পাশে ভি এর সঙ্গে ভিবির কোণ কত হয়েছিল? থিটা। তাহলে রেস্ট পোর্শনের অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। কারণ এই পুরোটা 180 ডিগ্রি, তার থেকে থিটা কোণ চলে গেলে এইটুকু অ্যাঙ্গেল কত পড়ে থাকবে? পাই মাইনাস থিটা, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা। তো কসের ভেতর কত বসবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। তো তোমরা সকলেই জানো কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা হয়। তো আমাদের ফাইনাল ফর্মুলা কত অ্যাচিভ করলাম না, ভি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস 2va ভিবি কস থিটা। ক্লিয়ার? তো আমরা
বি বস্তুর আপেক্ষিক বেগ পেয়ে গেলাম এ বস্তুর সাপেক্ষে। এখন কেউ যদি তোমাকে প্রশ্ন করে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ তো তুমি পেলে, তাহলে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগের মান কত? উত্তর সেমই হবে, কারণ পরম মান কোনোদিনই পরিবর্তন হয় না। ক্লিয়ার? নাম্বার 2, এবার আমরা জানি যে লব্ধি ভেক্টর বা লব্ধি যে জিনিসটা তৈরি হলো আপেক্ষিক বেগ, তার তো একটা অভিমুখ থাকবে, যে বি বস্তুর আপেক্ষিক গতিবেগের অভিমুখ কত। তো আমরা আবার ভেক্টরের শুরুতে যদি লব্ধি ভেক্টরের অভিমুখের কনসেপ্টে যাই, তাহলে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে লব্ধি ভেক্টর কারুর সঙ্গে ফাই কোণ করে, এটা আমরা শিখেছিলাম। তো এখানেও দেখো ভালো করে আমাদের ছবিতে ও আর যেটা ভিবি অর্থাৎ লব্ধি ভেক্টর বা আপেক্ষিক বেগ ভিবি এর সঙ্গে কত ডিগ্রি কোণে আনত আছে? ফাই কোণে আনত আছে। তো এই কার সাথে লব্ধি ভেক্টরটা কোণ করবে এই সংক্রান্ত একটা ট্রিক তোমাদেরকে আমি বলে দিচ্ছি, খুব ভালো করে মন দিয়ে শুনবে। ট্রিকটা কি? আমরা সর্বদাই লব্ধি ভেক্টরের যে অভিমুখ বার করব বা আপেক্ষিক বেগের অভিমুখ করব, আপেক্ষিক বেগ এর অভিমুখ সর্বদা ওয়াই অক্ষ বরাবর যে বস্তুটা থাকবে তার সাথেই লব্ধি ভেক্টর কোণ করবে, এটাই রুল। তাহলে মনে রাখবে কি, যে লব্ধি ভেক্টর বা আপেক্ষিক বেগ ভেক্টর যেটা থাকবে সেটা সর্বদা ওয়াই এর দিকে যে বস্তুটা থাকবে তার সঙ্গেই কত কোণ করবে? তার সঙ্গেই এই ফাই কোণটা করবে। ক্লিয়ার? এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা সেই ফর্মুলাটা কি পেয়েছিলাম না, লব্ধি ভেক্টর কত কোণ করে থাকে আমরা পেয়েছিলাম, মনে করে দেখো, যে tan phi ইকুয়াল টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম। তো এবার প্রশ্ন হলো, স্যার কাকে এ ধরবো কোনটাকে বি ধরবো? ইয়েস, এখানেও একটা ছোট ট্রিক শেয়ার করছি। অলওয়েজ মনে রাখবে, তুমি ওয়াই অক্ষ বরাবর ফাই ধরেছো, ভালো করে বুঝে নাও, ওয়াই অক্ষ বরাবর কাকে ধরেছো? ফাই। ওয়াই অক্ষের দিকের সঙ্গে কোন ফাই ধরেছো? তাহলে যার সঙ্গে কোণ করে তোমরা লব্ধি ভেক্টরে দেখবে এর সঙ্গে, এ ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টর ফাই কোণ করেছিল। তাহলে এক্ষেত্রে ওয়াইয়ের দিক বরাবর যে থাকবে তাকে তোমরা ধরে নেবে এ, আর এক্সের দিক বরাবর যে থাকবে তাকে ধরে নাও বি। যদি হয় তাহলে আমাদের ফর্মুলা দেখো এটাই ফিরে আসছে কি, tan phi ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে তোমাদের বলেছিলাম যে বিটা কাকে ধরবে? এক্সের দিক বরাবর। তাহলে ভি এ সাইন থিটা তো হবে না, কত কোণ করে আছে? পাই মাইনাস থিটা। তাহলে পাই মাইনাস থিটা লিখবো বাই এ প্লাস, তাহলে এ কাকে ধরেছিলাম? ওয়াই অক্ষ বরাবর যে থাকবে তাকে আমরা এ ধরেছিলাম। দেখো এই ট্রিকটাও আমি তোমাদেরকে এখানে শেয়ার করে দিয়েছি, যে কি না, ওয়াইয়ের দিকে যে বস্তু থাকবে আপেক্ষিক বেগ তার সাথেই কোণ করবে, এবং ওয়াইয়ের দিকের বেগকে আমরা এ ধরবো আর এক্সের দিকের বেগকে আমরা বি ধরবো। তাহলে দেখো এ মানে ভিবি, বি এর দিকের বেগকে আমরা এ ধরেছি, প্লাস বি, বি মানে কোনটা? ভি এ কস থিটা, তাহলে কস 180 ডিগ্রি মাইনাস থিটা। তো তোমরা সবাই জানো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে প্লাস সাইন থিটা হয়, কিন্তু কস 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা হয়। তাহলে ফাইনাল আমাদেরকে কি অ্যান্সার আসবে? তো ফাইনাল সলভ করলে আমাদের অ্যান্সার আসবে tan phi ইকুয়াল টু ভি এ সাইন থিটা বাই ভিভি মাইনাস ভি এ কস থিটা, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার আসবে। তো আমরা শিখে গেলাম যে আপেক্ষিক বেগ কীভাবে নির্ণয় করতে হয় এবং আপেক্ষিক বেগ কত কোণ করে থাকে সেটা কিভাবে বার করতে আমরা শিখে গেলাম। তো ফাইনালি আমাদের ছবি অনুযায়ী আপেক্ষিক বেগের অভিমুখ কোন দিক বরাবর হলো? ও আর ভেক্টর বরাবর হলো। তো সেটা আমরা এখানে লিখে দিলাম যে ভিবি এর অভিমুখ হবে ও আর ভেক্টর বরাবর। ক্লিয়ার? তো আশা করি আপেক্ষিক বেগ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো নেক্সট আপেক্ষিক বেগের মোস্ট ইম্পর্টেন্ট এবং মজার একটা এক্সাম্পল তোমাদের সাথে এবার আমি শেয়ার করব, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। বৃষ্টির গতি নামটা দেখছো তোমরা, কেন বৃষ্টির গতি আমরা পড়ছি? একটা উদাহরণ দিই তোমাদের, ভাবো আমরা যখন বৃষ্টি হয়, প্রোভাইডেড কন্ডিশন বাতাস বইবে না, হাওয়া চলবে না, বৃষ্টি হচ্ছে, তুমি রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছো, তাহলে বৃষ্টিটা তোমার কাছে কিভাবে পড়বে? হাওয়ার অনুপস্থিতিতে, হাওয়া চলবে না, তাহলে বৃষ্টিটা সর্বদাই কি হয়? লম্বভাবে পড়ে। অর্থাৎ তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমার সাপেক্ষে লম্বভাবে বৃষ্টিটা পড়ছে। ঠিক এই কন্ডিশনটা ভাবো এবার, হাওয়ার অনুপস্থিতিতে তুমি যদি সাইকেল বা বাইক করে কোথাও এগিয়ে যাও বৃষ্টির মধ্যে, সেক্ষেত্রে কি বৃষ্টি আমাদের গায়ে লম্বভাবে পড়ে?
কখনোই পড়ে না। সেক্ষেত্রে থেকে বৃষ্টি আমাদের কাছে তেছড়া তির্যকভাবে এসে আমাদের মুখে চোখে ধাক্কা মারে, এবং এটাই ঘটনা। তাহলে কি, বাতাস বা হাওয়ার অনুপস্থিতিতে বৃষ্টি লম্বভাবে দর্শকের কাছে বা যে ব্যক্তি তার কাছে পড়ে। কিন্তু কোনো গতিশীল ব্যক্তি যদি যায়, বাইকে করে যায় বা সাইকেল করে যায়, তাহলে ওই বৃষ্টি হাওয়ার অনুপস্থিতিতে ওই বৃষ্টি কি হয়, ওই দর্শকের মুখের মধ্যে কি হয়, বা দর্শকের দিকে তির্যকভাবে মনে হয় বৃষ্টিটা। প্রশ্নটা হলো কেন হয়? এর পিছনেও একটাই কারণ, কি না, আপেক্ষিক গতির জন্য হয়। তাহলে বৃষ্টি আমাদের কাছে তির্যক বলে মনে হয় কেন? আপেক্ষিক গতির জন্য মনে হয়। তো কিভাবে বুঝবো আমরা এটা? দেখো, আমরা একটা সুইটেবল ডায়াগ্রাম তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো, এখানে আমরা কি করেছি, এক্স অক্ষ বরাবর আমরা কি করেছি, গতিশীল ব্যক্তির অভিমুখ এবং গতিশীল ব্যক্তির বেগকে আমরা ইউ ভেক্টর বা ইউ দিয়ে প্রকাশ করেছি। ক্লিয়ার? তাহলে যিনি ব্যক্তি তিনি কি করছে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এবং বৃষ্টি তার সাপেক্ষে কীভাবে পড়ছে, লম্বভাবে নিচের দিকে। তাই বৃষ্টির গতিকে দেখো আমরা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে এঁকেছি। দেখো, বৃষ্টির গতি তাকে আমরা কত দিয়ে লিখছি, ভি দিয়ে প্রকাশ করেছি। ক্লিয়ার? তাহলে ভি অবশ্যই ভেক্টর এবং ইউ ভেক্টর, বেগ যেহেতু। এখন প্রশ্নটা আসলো যে তাহলে আপেক্ষিক গতির জন্য যদি হয়, তাহলে আমরা ঠিক আগের টপিকে আপেক্ষিক গতি বার করার পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কি না, আপেক্ষিক গতি বার করতে হলে কি বলেছিলাম, এক্স অক্ষ বরাবর যে থাকবে তার বেগের সমান ও বিপরীত করে আমাদের ঋণাত্মক এক্সে অঙ্কন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এক্সের দিক বরাবর কি আছে, গতিশীল ব্যক্তির অভিমুখ। তার মানে গতিশীল ব্যক্তির যে বেগ আছে ইউ, তার সমান ও বিপরীত করে মাইনাস ইউ আমাদের ঋণাত্মক এক্সে অঙ্কন করতে হবে। অর্থাৎ ঋণাত্মক এক্স বরাবর আমরা এখন মাইনাস ইউকে এখানে অঙ্কন করলাম সমান করে। ওকে, এটাই ট্রিক আমাদের। এক্স অক্ষ বরাবর যে থাকবে তাকেই বিপরীত দিকে অঙ্কন করে আমরা কত পেলাম, এখানে মাইনাস ইউ পেলাম। এবার কি করছি দেখো, আমরা যদি এবার এর সঙ্গে সমান্তরাল করে এই ডটেড লাইন এবং এর সঙ্গে সমান্তরাল করে ডটেড লাইনটা যুক্ত করি, তাহলে পুনরায় আমরা একটা সামান্তরিক পেয়ে গেলাম খুঁজে। অবশ্যই পেলাম। যে সামান্তরিকের এই ও শীর্ষবিন্দু সংলগ্ন দুটি বাহু, অর্থাৎ বাম দিকের বাহুটা এবং নিচের দিকের বাহুটা, দেখো দুটি ভেক্টরকে নির্দেশ করছে। কি কি ভেক্টর? দেখো, একটা আছে এদিক বরাবর মাইনাস ইউ ভেক্টর এবং ওয়াই অক্ষ বরাবর কি আছে, ভি ভেক্টর রয়েছে। তাহলে এদের দুজনকে নির্দেশ করছে। তাহলে ডেফিনেটলি এদের দুজনের মাঝ বরাবর যে কর্ণ, সেই কর্ণ দিয়ে কে যাবে, লব্ধি ভেক্টর যাবে। অর্থাৎ এক্ষেত্রে লব্ধি ভেক্টর কে, এক্ষেত্রে লব্ধি ভেক্টর হলো বৃষ্টির যে আপেক্ষিক বেগ সেটা, যাকে আমরা ডাব্লু দিয়ে ডিনোট করলাম। তাহলে এক্ষেত্রে বৃষ্টির গতি কি হবে, বৃষ্টির গতিবেগ হলো ডাব্লু, যেটা হলো আপেক্ষিক বেগ। অর্থাৎ আমরা এই ছবি দেখে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে গতিশীল ব্যক্তি যখনই অগ্রসর হবে বৃষ্টির সাপেক্ষে, বৃষ্টি সর্বদাই তার কাছে কিভাবে পড়বে, তির্যকভাবেই পড়বে, অর্থাৎ তেঁচড়াভাবে পড়বে। এবং এটা কিসের জন্য হয়, আপেক্ষিক গতির জন্যই হয়। তো চিত্র দেখে আমরা আশা করি সবটাই বুঝে গেছি, এবং এখানে আমরা ইন্ডিকেটর করে দিচ্ছি যে গতিশীল ব্যক্তির কাছে বৃষ্টি তির্যক গতি। ক্লিয়ার? তাহলে এবার থেকে আমরা বুঝে গেলাম যে বৃষ্টির আমাদের গতিশীল দর্শকের কাছে সর্বদাই তির্যক লাগবে, এবং কেন না, আপেক্ষিক গতির জন্য। তো এটা ভালো করে তোমরা স্টাডি করো, তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন প্রশ্ন একটা দাঁড়ায় যে বৃষ্টি কত বেগ নিয়ে তির্যকভাবে গতিশীল দর্শকের কাছে পড়ছে, সেটা কিভাবে বার করব? হ্যাঁ, খুব সহজ ব্যাপার। বৃষ্টি তো আপেক্ষিক গতি নিয়ে পড়ছে, তাহলে আপেক্ষিক গতিবেগের ফর্মুলা তো আমরা আগের সেশনেই আলোচনা করলাম। দেখো, এখানে তো আমরা বললামই, এখানে বস্তু বা এক্স অক্ষ বরাবর যে বেগ আমরা ঋণাত্মক বেগ নিয়েছিলাম মাইনাস ইউ আর ভি। তাহলে আর এদের মধ্যে যে অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে, কারণ বৃষ্টি তো সর্বদাই 90 ডিগ্রি কোণ করে পড়ে। দেখো, প্রাথমিকভাবে বৃষ্টির অভিমুখ নিচের দিকে এবং দর্শক যাচ্ছে এইদিকে, তাহলে এই মাঝখানের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ছিল, 90 ডিগ্রি। তাহলে রেস্ট মাইনাস ইউ এর সঙ্গে ডাব্লুর কোণ কত হচ্ছে, মাইনাস ইউ এর সঙ্গে ভি এর কোণ এইদিকে কত হচ্ছে, 90 ডিগ্রি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা যদি লিখি, রুট ওভার ভি এ স্কোয়ার আর ভিভি স্কোয়ার ছিল, সেখানে আমরা ইউভি লিখবো। তাহলে ডাব্লিউ ইকাল টু কত হবে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি ভ্যালু যেহেতু 0 হয়, তাহলে আমরা ক্যালকুলেশন করে কত পাবো, শুধু পাবো রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এই ভ্যালুটাই পাবো। তাহলে দর্শকের গতিশীল ব্যক্তির কাছে বৃষ্টির আপেক্ষিক বেগ কত হচ্ছে না, ডাব্লিউ ইকাল টু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা মনে রাখবে, কারণ এখানে ইউ আর ভি এর মধ্যে কোণ 90 ডিগ্রি।
এবার প্রশ্নটা হলো যে বৃষ্টি যে তির্যকভাবে দর্শকের কাছে পড়ছে তার বেগ তো আমি বুঝে গেলাম, কিন্তু কত ডিগ্রি কোণ করে পড়বে, কতটা তির্যকভাবে পড়বে সেটা আমি কোথা থেকে পাবো? অর্থাৎ এখানে যে বৃষ্টির আপেক্ষিক বেগ সেটা কত কোণ করে পড়ছে। তো আমরা এটাও সহজেই বার করতে পারবো, কারণ আমরা অলরেডি বলেছি ওয়াইয়ের দিক বরাবর যে থাকবে তার সাথে কোণ করে, দেখো আমরা অলরেডি এখানে ইন্ডিকেট করে দিয়েছি কি না বৃষ্টির আপেক্ষিক বেগ ওয়াইয়ের দিকের যে বৃষ্টির গতিবেগ তার সঙ্গে কত কোণ করে রয়েছে, ফাই কোণ করে রয়েছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে ট্যান ফাই ক্যালকুলেশন করতে পারি। তাহলে ট্যান ফাই এর ভ্যালু কত হবে না, দেখো ট্যান ফাই এর ভ্যালু কত হচ্ছে এখানে U/V। এটা আমরা দুভাবে বার করতে পারি। আমরা যদি প্লেন আগের ফর্মুলাতে যাই যে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, সেখান থেকেও বার করা যায়। তুমি এ আর বি বার করা শিখিয়ে দিয়েছি। একে কি ধরবো, ওয়াইয়ের দিকে যে থাকবে তাকে আমরা ধরবো এ, আর এক্সের দিকে যে থাকবে তাকে ধরবো আমরা বি। তার মানে বি সাইন থিটা, তার মানে এক্সের দিকে কে আছে এখানে, এক্সের দিকে আছে ইউ। তাহলে বি সাইন থিটা মানে কত হচ্ছে ইউ সাইন থিটা, থিটা এখানে কত আছে 90 ডিগ্রি, তাহলে ইউ সাইন 90 মানে সাইন 91, তাহলে শুধু পড়ে থাকবে ইউ, আর নিচে কত পড়ে থাকবে এ প্লাস বি কস থিটা। তাহলে এ মানে কে ধরেছি আমরা, এ মানে হলো ওয়াইয়ের দিকের বেগ কত ভি, তাহলে ভি থাকবে প্লাস কত পড়ে থাকবে ইউ কস 90, কস 90 হয় 0, তাহলে পড়ে থাকবে U/V। সুতরাং আবার বলছি ফাই ইকুয়াল টু কত হবে, ট্যানটা এদিকে চলে গেলে থাকবে ট্যান ইনভার্স U/V। ক্লিয়ার? তো আমরা ইউ এবং ভি এর মান জানা থাকলে আমরা খুব সহজেই বৃষ্টি কতটা কোণে তির্যকভাবে পড়ছে সেটা আমরা খুব অনায়াসে বার করতে পারবো। ওকে, তো এখানে একটা মজার কথা বলি যে আমরা দেখে থাকি যে খুব জোরে যদি বৃষ্টির মধ্যে গাড়ি বা সাইকেল চালানো হয়, বৃষ্টিটা যেন আমাদের কাছে আরও জোরে বলে মনে হয় তীর্যগতিটা। এটা কেন হয়? বাস্তবে দেখো, আমরা এই যে ফর্মুলাটা দেখো W=√/U² + V², বৃষ্টি ধরো একটা কনস্ট্যান্ট ভেলোসিটি বা কনস্ট্যান্ট বেগ নিয়ে পড়ছে, কিন্তু তুমি যদি তোমার বেগ তো ইউ, যে গতিশীল ব্যক্তি তার বেগ কত ইউ, তাহলে সে যদি এখন তার বেগটাকে বৃদ্ধি করে তাহলে ইউ এর ভ্যালুটা বেড়ে যাবে, তাহলে ইউ এর ভ্যালু বাড়লে U² বাড়বে, তাহলে U² + V² এর ওভারঅল যে ভ্যালু সেটা বেড়ে যাবে, অর্থাৎ ডাব্লুর ভ্যালুটা ইনক্রিজ করবে। তাই বৃষ্টি যে জোরে পড়ুক না কেন তোমার কাছে আরও জোরে মনে হবে তুমি যত জোরে রাইড করবে গাড়ি বা সাইকেল। ক্লিয়ার? তো আজকের সেশন এই অবধি আমরা স্টপ করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে আর বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ।